আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত আজকে যারা ম্যানেজমেন্টে রয়েছেন তাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণে এখন আমাদের আলোচনার বিষয়ে যেটি নির্ধারণ করা হয়েছে, জাকাত ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য গণমাধ্যমের ভূমিকা এবং আমাদের করণীয়। বিষয়টা অনেক লম্বা হওয়ায় আমি এই দুটো ভাগের একটা ভাগ নিয়ে আলোচনা করব, অর্থাৎ দ্বিতীয় ভাগ। আমরা যেহেতু গণমাধ্যম পরিচালনা করছি না, এ কারণে গণমাধ্যমের করণীয় নিয়ে এখন আমরা আলোচনা করব না, সময় স্বল্পতার কারণে। আমরা শুধু আলোচনা করব যে আমাদের করণীয় কী। তা আমাদের করণীয় জানার জন্য আগে আমাদের জানতে হবে যে গণমাধ্যম কী। গণমাধ্যমকে যেটি সাধারণ মানুষের মাধ্যম, সাধারণ মানুষ যেটাকে অ্যাক্সেস করতে পারে, সহজে তারা এটায় অংশগ্রহণ করতে পারে, তারা এটা দেখতে পারে, শুনতে পারে, পড়তে পারে এবং এখানে তার ফিডব্যাক সে বিভিন্নভাবে দিতে পারে, সেটি হচ্ছে গণমাধ্যম। আর গণমাধ্যমকে আমরা ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে সংবাদ মাধ্যম, আর একটি হচ্ছে সামাজিক মাধ্যম। সংবাদ মাধ্যমকে ইংরেজিতে আমরা নিউজ মিডিয়া বলে থাকি, আর সামাজিক মাধ্যমকে আমরা ইংরেজিতে সোশ্যাল মিডিয়া বলে থাকি। তো সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মিডিয়া এর মধ্যে একটি মৌলিক তফাৎ আছে, সেটি হচ্ছে সংবাদ মাধ্যমগুলো সরকার কর্তৃক রেজিস্ট্রিকৃত হতে হয় এবং সংবাদ মাধ্যমে যা প্রকাশ করা হয়, যা প্রচার করা হয়, এগুলো এডিটিং হয়, সম্পাদিত হয়, এটির দায়বদ্ধতা থাকে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ সামাজিক মাধ্যমে যেটি প্রচার করা হয়, এখানে ওরকম দক্ষ এবং প্রফেশনাল লোক সব ক্ষেত্রে থাকে না। এটি ওইভাবে ফরম্যাটে এডিট করা হয় না এবং এটির ওইভাবে মানও উন্নত করা হয় না। এটির উপরে মানুষের আস্থা এবং নির্ভরযোগ্যতাটাও ওইভাবে থাকে না। কিন্তু তারপরেও আমরা যেটি দেখতে পাচ্ছি যে সংবাদ মাধ্যমগুলো এখন সামাজিক মাধ্যমের উপরে নির্ভরশীল হয়ে পড়ছে। তো গণমাধ্যমে আমরা আমাদের জাকাত ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার জন্য কি কি কাজগুলো করব তার আমরা কিছুটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করব এবং সামাজিক মাধ্যমে আমরা যে কাজগুলো করব সেগুলোর আমরা ইঙ্গিত দেব। গণমাধ্যমে আমরা কয়টি বিষয়ে জাকাতের ব্যাপারে অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে পারি, সেই বিষয়গুলো হলো, প্রথমত হচ্ছে আমরা গণমাধ্যমকে দুটো ভাগে ভাগ করি। একটি হচ্ছে প্রিন্ট মিডিয়া, আর একটি হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া। প্রিন্ট মিডিয়া আমরা বুঝি যেটি কাগজের উপরে ছাপা হয়। ইলেকট্রনিক মিডিয়া এটি রেডিও এবং টেলিভিশন। আর এর বাইরে আরেকটি মিডিয়া আছে, সেটি হচ্ছে অনলাইন মিডিয়া। অনলাইন মিডিয়া হচ্ছে নিউজ পোর্টাল, সংবাদের যে নিউজ পোর্টালগুলো থাকে তাকে আমরা অনলাইন মিডিয়া বলে থাকি। আর এই অনলাইন মিডিয়ায় দুই ধরনের নিউজ বা কন্টেন্ট প্রচার করা হয়, একটা হচ্ছে টেক্সট আর একটা হচ্ছে ভিডিও। তো এই প্রিন্ট মিডিয়ায় আমরা কিভাবে অংশগ্রহণ করতে পারি? প্রিন্ট মিডিয়ায় অংশগ্রহণের জন্য আমরা আমাদের সংগঠনের, আমাদের প্রতিষ্ঠানের যেই কাজগুলো করি, সেই কাজগুলো গণমাধ্যমে প্রচারের জন্য আমরা সংবাদ বিজ্ঞপ্তি বা প্রেস রিলিজ দিতে পারি। প্রেস রিলিজ দেওয়ার জন্য আমাদেরকে যেটি করতে হবে, ওই সংবাদ মাধ্যমের ইমেইল আইডি আমাদের কাছে থাকতে হবে। ইমেইলে আমরা একটি প্রেস রিলিজ তৈরি করে সেটি ওখানে আমরা পাঠিয়ে দেব। এটার সাথে আমরা যেটি করব সেটি হচ্ছে আমাদের টেক্সটের সাথে আমরা একটি সম্পৃক্ত একটি ছবির সাথে জুড়ে দেব। যেমন আজকে আমরা যে এই অনুষ্ঠানটি করছি, এই অনুষ্ঠান আমরা লিখিত এক পাতা দিয়ে দিতে পারি, কিন্তু এক পাতা নয়, 1000 পাতায় যা বলবে তার চেয়ে একটি ছবি যদি পাবলিশ করা হয়, সেটি বেশি জীবন্ত হয় এবং সেটি বেশি কথা বলে। যার জন্য আমরা প্রতিটি প্রেস বিজ্ঞপ্তির সাথে একটি করে ছবি দিয়ে দেব। তো এটি প্রিন্ট মিডিয়ায় আমরা দুই ধরনের দেব, একটি হচ্ছে যেটি ছাপানো মাধ্যম, আর একটি হচ্ছে আমরা জানলাম অনলাইন মাধ্যম। অনলাইন মাধ্যমের জায়গাটা একটু বেশি থাকে, কিন্তু প্রিন্ট মাধ্যমের জায়গাটি কম থাকে। তো সেই ক্ষেত্রে আমরা সংবাদ বিজ্ঞপ্তিটা যতটা সম্ভব ছোট করে দেব প্রিন্ট মিডিয়ার জন্য, আর ইলেকট্রনিক মিডিয়ার জন্য আমরা বড় করে দেব। এর বাইরে আমরা টেলিভিশন মিডিয়ার জন্য আরেকটি সংবাদ বিজ্ঞপ্তি আমরা দিতে পারি, এটির ধরন আবার ভিন্ন হবে। এই তিনটি ধরন জানার জন্য আমাদের ব্যাপক সময় নিয়ে জানা দরকার যে আসলে সংবাদ কি, সংবাদ কিভাবে প্রতিবেদন লিখতে হয়, এটির
5W1H এই ফর্মুলাটি কি এবং এটির ইন্ট্রো কি। আমরা খুব সহজ কথায় বলতে পারি যে আমরা রচনা লেখা শিখেছি। রচনা লেখায় আমাদের 3টি ভাগ থাকতো সাধারণত। একটি হচ্ছে ভূমিকা, আরেকটি হচ্ছে মূল বডি, আরেকটি হচ্ছে উপসংহার। তো রচনা যখন কেউ পড়বেন তখন সে কিন্তু উপসংহার পর্যন্তই গিয়ে পড়বেন। কিন্তু সংবাদের ক্ষেত্রে বিষয়টি হয় যে প্রথম যে ভূমিকা, এটুকু পড়ার পরে যদি তার ভালো লাগে, এর মধ্যে তার আগ্রহ সৃষ্টি হয়, এর মধ্যে তার স্বার্থ থাকে, তাহলে সে সামনের দিকে আগাবে, আর না হয় সে এগোবে না। এজন্য প্রথম যে অনুচ্ছেদটি, সেই অনুচ্ছেদে আমাদের 6টি প্রশ্নের উত্তর দিয়ে দিতে হবে। এটিকে বাংলায় ক, ইংরেজিতে 5W1H বলা হয়। অর্থাৎ মানুষ সাধারণত যেভাবে জানতে চায় কে, কি, কখন, কোথায়, কিভাবে, এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর উত্তর আমরা দেব। এটি দেব কিভাবে? এটি দেব হলো আমরা 1 থেকে 3টি বাক্যের মধ্যে, আর বাক্যগুলো যতটা সম্ভব ছোট ছোট করে দেব। তো এটাই একটু ডিফিকাল্ট কাজ এ কারণে যে আমরা সাধারণত যেই কথা বলি, এই কথার কিন্তু আমরা ওয়ার্ড হিসাব করি না, শব্দ হিসাব করি না, কথা বলতেই থাকি। আর জাতিগতভাবেই তো আমাদের একটি অবস্থা আছে, মাইক্রোফোন দিলে এটা আবার টেনে নিতে হয়। তো সেই ক্ষেত্রে সংবাদপত্রে আর এই সুযোগটা নাই। সংবাদপত্রে আপনার যদি টেনে নিতে হয়, এরকম কথা আপনি দেন, তাহলে এটি ফেলে দেওয়া হবে। তো এজন্য আমরা যত সম্ভব ওয়ার্ড ইকোনমি, এটি একটি ফর্মুলা, অর্থাৎ আপনার শব্দ মিতব্যয়ী নীতি। আমরা যদি বাজার করতে যাই, সেখানে আমরা কাটছাট করি, আমাদের বাজেটকে কাটছাট করি। আমাদের এই সংবাদের ভূমিকা রচনার ক্ষেত্রেও আমাদের এই কাটছাট করতে হবে, যত কম শব্দ ব্যবহার করে সহজভাবে কথ্য ভাষায় আমি আমার বক্তব্যকে উপস্থাপন করতে পারি। এটি হলো ইন্ট্রো। তারপরে এটির বর্ণনা আমি ভেতরে দেব, আর শেষের দিকের তথ্যগুলো এমনভাবে যাবে, সেটি হচ্ছে একটা লেজের মতো, যেটাকে আমরা সংবাদের ভাষায় উল্টো পিরামিড বলে থাকি। পিরামিডের নিচের দিকটা থাকে সম্প্রসারিত, উপরের দিকটা থাকে সরু। সংবাদের বেলায় থাকবে উপরের দিকটা সম্প্রসারিত, অর্থাৎ গুরুত্বের দিক থেকে সম্প্রসারিত, আর নিচের দিকটি থাকবে সরু। নিচ থেকে যদি কেটে ফেলে দেওয়া হয়, তাহলেও যাতে আমাদের সংবাদের কোনো ক্ষতি না হয়, এই চিন্তা মাথায় রেখে আমাদেরকে প্রেস বিজ্ঞপ্তি তৈরি করতে হবে। আর আমরা 3 ধরনের প্রেস বিজ্ঞপ্তির কথা বললাম, যে প্রিন্ট মিডিয়ার জন্য অর্থাৎ সংবাদপত্রের জন্য আমরা একটা মাঝামাঝি আকারের সংবাদ বিজ্ঞপ্তি দেব, অনলাইন নিউজ পোর্টালের জন্য আমরা একটা বড় সাইজের দেব, আর টেলিভিশনের জন্য অত্যন্ত ছোট এবং বলার ভঙ্গিতে। দুটো বিষয় কিন্তু টেলিভিশনের জন্য, অত্যন্ত ছোট এবং বলার ভঙ্গিতে ছোট্ট একটি স্ক্রিপ্ট দিয়ে দেব। আর এর সাথে টেলিভিশন মিডিয়ার জন্য আমি কিছু ভালো স্টিল ছবি এবং ভিডিও, এটি দিয়ে পাঠিয়ে দিলে সাধারণত টেলিভিশন চ্যানেলগুলো আমাদের এই অনুষ্ঠানগুলো প্রচার করতে পারে। তো এই নিয়ে আমাদের সময় সীমাবদ্ধতার কারণে বেশি আলোচনার সুযোগ নেই। এবারে আসি আমরা সামাজিক মাধ্যম, সোশ্যাল মিডিয়া। সামাজিক মাধ্যমে আমরা কি কি মাধ্যম নিয়ে আমরা বেশি অভ্যস্ত? সবচেয়ে বেশি অভ্যস্ত আমরা ফেসবুক নিয়ে, দ্বিতীয় হচ্ছে ইউটিউব, আর এরপরে আমরা যেটা বহুল ব্যবহার করি সেটা হলো মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ, আর কেউ কেউ আমরা টেলিগ্রাম এবং টুইটার ব্যবহার করে থাকি, ইনস্টাগ্রাম ব্যবহার করে থাকি। এগুলো খুব বেশি প্রচলিত নয় আমাদের দেশে। আমাদের দেশে সর্বসাধারণের মাঝে প্রথম ব্যবহার হলো ফেসবুক, দ্বিতীয় ব্যবহার হলো ইউটিউব, অর্থাৎ ভিজুয়াল মিডিয়া দেখার জন্য এই দুটো ব্যবহার করা হয়। আর আমার তথ্য আদান প্রদানের জন্য আমি সবচেয়ে টপে ব্যবহার করি মেসেঞ্জার, এরপরে হলো হোয়াটসঅ্যাপ, আর এখন যুক্ত হয়েছে এর সাথে টেলিগ্রাম, টুইটার, আরও আদার্স যে মিডিয়াগুলো আছে। তো এই সব বিষয়গুলো ব্যবহার করে আমরা আমাদের কাজগুলো করব। তো সেইগুলো আমরা কিভাবে করব? ফেসবুকে আমরা কি কি করতে পারি? আজকে এখানে একটি অনুষ্ঠান হচ্ছে, আমরা এখানে নির্দিষ্ট লোকই অংশগ্রহণ করবে, বাইরের কেউ নেই, অর্থাৎ বাইরের কাউকে তো জানানোর দরকার নেই না,
বাইরের কাউকেও জানানোর দরকার আছে। আমি আজকে ভোরবেলা রওনা করার সময় আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে রওনা করলাম যে আজকে জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দায়িত্বশীলদের প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য যাচ্ছি, সবার কাছে দোয়া চাই। এই যে দিয়ে আসলাম, এই দিয়ে আসায় কি হলো, আমার যত ফেসবুক ফ্রেন্ড আছে তারা জেনে গেল জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে এরকম একটি প্রতিষ্ঠান আছে এবং এখানে কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয় এই প্রকল্প বাস্তবায়নের জন্য। এখানে এসে পৌঁছে শুরু হয়নি, কেউ আসেনি, আমি প্রথম আসলাম। আমি ব্যানারটার সামনে এসে একটা সেলফি তুলে দিয়ে দিলাম। আমি প্রশিক্ষণ ভেন্যুতে ইতোমধ্যেই পৌঁছে গেছি। দুটো প্রচার হয়ে গেল। তো এরপরে আমরা আর কি কি কাজ করতে পারি? আমাদের সংশ্লিষ্ট যে পোস্টগুলো আছে এই পোস্টগুলোকে আমরা শেয়ার করে দিতে পারি। শেয়ার করতে পারি কোথায়? আমাদের বন্ধুদের কাছে এবং আমাদের যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোর মধ্যে। ভুলেও একটি কাজ করবেন না, ট্যাগ করবেন না, কারণ ট্যাগ করাটা হচ্ছে ভদ্রতার খেলাফ। ট্যাগ আমি কোথায় করি? আমার বন্ধুর দেয়ালে। দেয়ালে সাধারণত পোস্টার লাগানো নিষিদ্ধ। নিষেধ নয়, নিষিদ্ধ। আমরা এই শব্দের ব্যবহারগুলো ভালোভাবে শিখে নেব। তো যেখানে পোস্টার লাগানো নিষিদ্ধ সেখানে আমি কাজটি করলে আমার জন্য ভালো হবে না, সে আমার প্রতি সদয় হওয়ার পরিবর্তে বিরক্ত হবে। এই জন্য আমরা ট্যাগ কাউকে করব না। আমরা কয়েক গ্রুপ তৈরি করে নিতে পারি, ফেসবুকে পেজ তৈরি করে নিতে পারি, গ্রুপ তৈরি করে নিতে পারি। নিশ্চয়ই আপনাদের পেজ আছে। এই পেজের ভেতরে আমরা আমাদের প্রোগ্রামগুলোর নোটিশ, স্ট্যাটাস, আমাদের অডিও, আমাদের ভিডিও, আমাদের ফটো, আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের সাক্ষাৎকার, আমাদের ডেভেলপমেন্ট, আমাদের আইডিয়া, নানান কিছু আমরা এখানে শেয়ার করে দিতে পারি। আমরা মাঝে মাঝে লাইভ প্রোগ্রাম করতে পারি। এই লাইভ প্রোগ্রামটি হতে পারে যে আমাদের প্রাতিষ্ঠানিক যে ফেসবুক পেজ আছে এই পেজ থেকে যেই প্রোগ্রামের বক্তব্যগুলো সর্বসাধারণের কাছে প্রচারযোগ্য সেগুলো আমরা এখানে প্রচার করে দিলাম। প্রচার করার ক্ষেত্রে আমার তো একটি পেজ, আমি কি করব? আমাদের প্রত্যেকের তো এক একটি প্রোফাইল আছে, আমরা সাথে সাথে প্রত্যেকের প্রোফাইল থেকে এটিকে শেয়ার করে দেব। ধরে নিলাম একজনের গড়ে 3000 ফ্রেন্ড যদি থাকে, আমরা একটি প্রোগ্রামে যদি 100 জন অ্যাটেন্ড করি তাহলে কত হলো? 3 লাখ। আমার প্রোগ্রামটি 3 লাখ মানুষের কাছে চলে গেল। আপনি টেলিভিশন বলেন আর সংবাদপত্র বলেন, এই 3 লাখ মানুষের কাছে পৌঁছানো কি কতটা ব্যয়বহুল কাজ? আর এখানে আমরা এটা করছি বিনা পয়সায়। আমরা বিভিন্ন সময় এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অনলাইন মিটিং করতে পারি, সেমিনার করতে পারি, সাক্ষাৎকার নিতে পারি, ছোট ছোট সাক্ষাৎকার। আমি এই যে সেটিং এর কাজগুলো করলাম কি কারণে? আপনারা যাতে ছোট ছোট সাক্ষাৎকারগুলো ভালোভাবে নিতে পারেন। এক জায়গায় গিয়েছেন, কোথায়? এই যাচ্ছেন, এক কলেজের প্রিন্সিপাল আছে, কলেজের সামনে দিয়ে যাচ্ছেন, মাদ্রাসার প্রিন্সিপাল আছেন, মসজিদের খতিব সাহেব আছেন, আপনি ওখানে ঢুকে পড়লেন। ঢুকে ওনাকে বললেন যে আমাদের জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে একটা প্রতিষ্ঠান আছে যেটি নিয়ে আমরা কাজ করি, আমরা জাকাতকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে অর্থ ব্যবস্থা চালু করেছিলেন, আমরা এরকম একটি অর্থ ব্যবস্থার স্বপ্ন দেখছি। আমাদের দেশে যাতে গরিব না থাকে, এই দারিদ্র আমরা এর মাধ্যমে দূর করতে চাই। যেহেতু দারিদ্র মানুষকে কুফুরির দিকে নিয়ে যায়, আমরা এই চেষ্টা করছি যাতে মানুষ অভাবের কারণে কুফুরির দিকে যায় না, সে যাতে ঈমানের দিকে থাকতে পারে।
আপনি একজন বিশিষ্ট ব্যক্তি হিসেবে এই ব্যাপারে আপনার বক্তব্য, আপনার দিক নির্দেশনা আমরা সংক্ষিপ্ত সাক্ষাৎকারের মাধ্যমে জানতে চাই। এবং এটি আমাদের এই ফেসবুকে, আমাদের সোশ্যাল মিডিয়ায় আমরা বিভিন্নভাবে এটি প্রচার করব। এটির জন্য আল্লাহ আপনাকে যা যা দিবেন, ভালো কথা বলা এটি সদকায়ে জারিয়া হিসেবে কাজ করবে। কি এই কথাটি যখন আপনি বলবেন, তখন আপনার ওই সাক্ষাৎকারের প্রস্তাব কেউ কি প্রত্যাখ্যান করবেন, না আগ্রহ ভরে নেবেন? আগ্রহ ভরে নিলেন। তো আগ্রহ ভরে যখন নিলেন, তখন কি হলো, আপনার এলাকার কামিল মাদ্রাসার প্রিন্সিপাল জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এখানে মিডিয়ায় সাক্ষাৎকার দিচ্ছেন, উনি কি আপনার বিপক্ষে বলবেন? আপনাকে পছন্দ না হলেও সামাজিক কারণে আপনার প্রশংসা করতেই হচ্ছে, যেহেতু আপনার বাড়িতে উনি এসেছেন। যখন এই প্রশংসাটি তার মুখ থেকে উনি বললেন এবং এটি আপনি প্রচার করলেন, তখন এলাকার যারা জাকাতদাতা আছেন তাদের জাকাত কালেকশন করার জন্য আপনার একটা সহায়ক শক্তি হলো যে তিনি দেখবেন যে আমার এলাকার সবচেয়ে বড় আলেম তিনিই তো সার্টিফাই করেছেন জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন হচ্ছে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, আপনারা জাকাতের অর্থ এখানে দিতে পারেন। কি আপনি 100 বার বললে যা হবে, তার চেয়ে আপনার এলাকার সবচেয়ে বড় আলেম বলেছে কি বেশি কাজ হবে কিনা? তো এইভাবে আপনারা ছোট ছোট সাক্ষাৎকার নিতে পারেন, কমেন্ট করতে পারেন। বিভিন্ন পোস্টে আপনি গিয়ে কমেন্ট করলেন, সেখানে জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের একটি স্টিকার দিয়ে দিলেন। এইভাবে দেখা যাবে যে আপনার জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বিভিন্ন অ্যাঙ্গেলে আপনি প্রচার করলেন, প্রচারেই প্রসার। আমরা এইভাবে প্রচার করতে পারি। আর এখানে আমরা আরো যেটি পারি সেটি হচ্ছে ছোট ছোট নাটিকা, গান, গজল, এগুলো আমরা এখানে আমাদের ফেসবুকে এটা দিতে পারি। এটা দিলে মানুষ, গান সুর হলেই মানুষ কিন্তু শোনার চেষ্টা করে, ছোট ছোট নাটিকা হলে এটা শোনার চেষ্টা করে। আর আমরা নিজেরাও তৈরি করতে পারি, ঘরে বসেও তৈরি করতে পারি। আপনার 4-5 জন ফ্যামিলি মেম্বার আছে হয়তো ঘরে, তো আপনার বাচ্চাদেরকে নিয়েই আপনি একটা ছোট্ট নাটিকার মতো করলেন। তো এই ছোট্ট নাটিকার মতো যখন করলেন, আপনার ফ্রেন্ড সার্কেল কিন্তু উৎসাহিত হবে, তারা আপনার সন্তানকে এটা দেখে উৎসাহ দিবে, দোয়া করবে, কমেন্ট করবে, ওরাও পরিচিত হলো। আর এখনকার এই আধুনিক যুগে আমাদের পরিচয়টা কিন্তু খুব বেশি দরকার। কিভাবে দরকার? যে আমরা এখন অনেকটা শহরমুখী এবং বড় পরিবার থেকে আমরা ছোট পরিবারভুক্ত হয়ে গেছি। এই ছোট্ট পরিবারভুক্ত হওয়ার কারণে আমরা কিন্তু এখন ম্যাক্সিমাম বাড়িতে থাকি না, থাকি কোথায়? না, কোথায় থাকি? বাসায়। বাসায়। বাসা মানুষের জন্য নয়, বাসা হচ্ছে পাখির জন্য। তো পাখি বাসা বারবার পরিবর্তন করে পরিস্থিতির কারণে। আমরাও কিন্তু পরিস্থিতির কারণে আমাদের বাসা পরিবর্তন করি। আজকে এই এলাকায় আছে, আমার জব এখানে নাই, জব ওই এলাকায় চলে গেছে, আমি ওই এলাকায় পরিবর্তন করেছি। তার মানে এটা হচ্ছে অনেকটা পাখির মতো অবস্থায় আমরা চলে এসেছি। আমাদের যে প্রাচীন পারিবারিক ব্যবস্থা সেটি কিন্তু এখন আর আমাদের মাঝে নেই। যার জন্য অসুবিধাটা হয় কি, জাপান থেকে এক ভদ্রলোক, উনি ওনার মেয়েকে নিয়ে কিছু পোস্ট দিলেন এবং আমাকে বললেন যে ভাই, আমার এই পোস্ট দেওয়ার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো কি, যে আমার মেয়েটা বড় হচ্ছে, ওকে তো বিয়ে দিতে হবে, কিন্তু আমার মেয়ে আছে এটা আমার ফ্রেন্ড সার্কেল যদি না জানে তাহলে প্রস্তাব দেবে কিভাবে? কি বিষয়টা খেয়াল করেছেন? আপনার বিল্ডিংয়েই দেখা যাবে আপনার ছেলেকে আপনি বিয়ে করাবেন, কিন্তু পাত্রী খুঁজছেন, আপনার উপরতলায় পাত্রী আছে আপনি জানেন না। একই বিল্ডিং এ থাকি, একদিন এক ভদ্রলোকের সাথে আমার অন্য জায়গায় দেখা হলো। তো জিজ্ঞেস করলাম আপনি কোথায় থাকেন? তো পরিচয় যখন জানলাম তখন জানলাম উনি একই বিল্ডিং এ উপরে থাকেন। তো এই হচ্ছে আমাদের অবস্থা। তো এই জন্য আমাদের জানান দেওয়াটা খুব বেশি জরুরি। তো আমরা অনেকগুলো বিষয়ে আলোচনা করলাম, সময় কতটুকু? আচ্ছা, আমরা জনসংযোগের কাজগুলো করব। জনসংযোগের কাজের জন্য
এটি সামাজিক সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে সালাম। সালামের অবস্থাটা এখন এমন হয়ে গেছে, বিশেষ করে বিগত হাসিনার শাসনের সময় সালাম দেওয়া যেত না। সালাম, জামাতে নামাজ, টাকনুর উপরে প্যান্ট। অতএব অ্যারেস্ট না হয় গুম, না হয় ক্রসফায়ার, এই তালিকায় এদেরকে নিতে হবে। তো যার জন্য মানুষ জীবন রক্ষার্থে সালাম থেকে দূরে সরে এসেছিল। এটি একটি কৌশল হিসেবে, কিন্তু এই কৌশলটা এখন আমাদের অনেকের অভ্যাসে পরিণত হয়ে গেছে। এই অভ্যাসটা আমাদের ভাঙতে হবে। পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেয়া। আল্লাহ রাসূলের যেহেতু হাদিস আছে, একটি গাছের আড়ালও যদি হয় তাহলে ওই ব্যক্তিকে আবার সালাম দিতে হবে। তো ওই যে কালচারটা হয়ে গেছে, দেখেন আপনি সালাম দিলে পরে কেউ কেউ আপনাকে জিজ্ঞেস করবে, আপনি সালাম দিলেন, আপনাকে তো চিনলাম না। তার মানে তার মাথায় সেট হয়ে আছে, আমার পরিচিত জনকেই আমি সালাম দেব, অপরিচিত জনকে তো আমি সালাম দেব না। কিন্তু দেখুন আল্লাহ রাসূলের কথা কি, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিতে হবে। তো ওই ব্যক্তি যখন আমাকে প্রশ্ন করলেন, আপনাকে তো চিনলাম না, আপনার জন্য একটা অপরচুনিটি, একটা দুয়ার খুলে গেল। কি দুয়ার? ওনার সাথে কথা বলার। এখন আপনি আপনার পরিচয় আপনাকে দেন, তাকে জানান, তার পরিচয় আপনি জানেন, দেখবেন তার সাথে আপনার ঘনিষ্ঠতা হয়ে গেছে। তিনি হয়তো আপনার জাকাত ফাউন্ডেশনের সাথে সংযুক্ত হয়ে যাবেন। আপনি এই সুযোগে কিন্তু বলতে পারছেন, আমি এরকম একটি প্রতিষ্ঠানে কাজ করি, বলুন আপনার অভিমতটা কি, এটা আমাদের দরকার কিনা। তো এই নিয়ে দেখবেন দীর্ঘ আলোচনা। উনি আপনাকে এখন চা খাওয়ার অফার দিবেন, ওনার বাসায় দাওয়াত দিবেন। তো এইভাবে আমরা পিআরের জন্য প্রথম কাজটি করতে পারি, সেটি হচ্ছে পরিচিত অপরিচিত আমরা সবাইকে সালাম দেব। আর পিআরের জন্য আমরা একটা তালিকা প্রস্তুত করব। এই তালিকা প্রস্তুত করে এদেরকে আমরা নিয়মিত হাই হ্যালো দেব। যেমন আমরা যারা আছি সবাই নামাজি, আমরা প্রতিদিন ফজরের সময় আজকের নামাজের 5 ওয়াক্ত নামাজের যে সময়সূচি, এই সময়সূচিটা এনাদেরকে মেসেঞ্জার হোক, হোয়াটসঅ্যাপ হোক, আমরা সেন্ড করে দিতে পারি। যখন আপনি নামাজের সময়সূচি তাকে সেন্ড করবেন, সে কিন্তু বিরক্ত হবে না, উনি কিন্তু আপনাকে মনে রাখলেন। এই মনে রাখা, আপনি পরিচিত হয়ে গেলেন তার কাছে। এরপরে আপনি জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পোস্টগুলো তাকে আপনি শেয়ার করলে, আপনি যেহেতু তারই পরিচিত লোক, তারই ঘনিষ্ঠ লোক, আপনার ব্যাপারে তার ইতিবাচক মানসিকতা আছে, অতএব তিনি আর আপনার পোস্টকে ইগনোর করবেন না, এটাকে তিনি ওয়েল রিসিভ করবেন। তো এইভাবে আমরা এই কাজগুলো, পিআরের কাজগুলো করতে পারি। ঈদ উপলক্ষে আমরা একটি ভার্চুয়াল ঈদ কার্ড তাকে পাঠিয়ে দিতে পারি। নববর্ষ উপলক্ষে একটা কার্ড পাঠিয়ে দিতে পারি। রমজান উপলক্ষে তাকে একটা শুভেচ্ছা পাঠিয়ে দিতে পারি। তো এগুলোতে তো বিশেষ কোনো খরচ নেই। আমার যদি প্রিন্ট কপি হয় তাহলে একটি খরচ আছে, এটার প্রিন্টিং কস্ট, এটাকে পৌঁছানোর সময়, পৌঁছানোর অর্থ, পৌঁছানোর শ্রম। যখন আমি অনলাইনে পৌঁছাবো তখন আমার এই ঝামেলাগুলো নেই। আমরা ইমেইলের মাধ্যমে ওগুলো আমরা পাঠাতে পারি। এই মাধ্যমে আমরা পিআরকে, আমাদের পাবলিক রিলেশন, জনসংযোগকে আমরা বেশি মজবুত করতে পারি। ওই প্রতিষ্ঠানই বেশি শক্তিশালী যেই প্রতিষ্ঠানের জনসংযোগ বেশি শক্তিশালী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় নবুয়তের প্রথম জীবনেও যেমন রাসূল ছিলেন, মক্কা বিজয়ের দিনেও তেমন রাসূলই ছিলেন। কি মর্যাদার কোনো তফাৎ আছে? কিন্তু জনসংযোগের তফাৎ আছে। প্রথম নবুয়তের দিকে উনি যখন কাবা ঘরের ছায়ায় সালাত আদায় করতেন, তখন ওনার উপরে নারী ভুরি চাপিয়ে দেওয়া হতো, প্রতিবাদ করার মতো ভাষা ছিল না। যখন মক্কা বিজয় করলেন তখন ঘোষণা দিলেন, যার ঘরে দরজা বন্ধ করে থাকবা সে নিরাপদ, বাকিরা নয়। দেখুন এটি পাওয়ারটি কিসের? জনসংযোগ। জনসংযোগ, আপনার জনসংযোগ, আপনার পরিচিতি
আপনার গণভিত্তি যত মজবুত হবে, আপনার প্রতিষ্ঠান তত বেশি মজবুত। বিকাশ, মোবাইল ব্যাংকিং। বিকাশ যখন প্রথম এসছে তখন তারা শত শত নয়, হাজার হাজার কোটি টাকা বিজ্ঞাপনে খরচ করেছে, 1 টাকাও কিন্তু লেনদেন নাই। বিকাশ কি? তখন আমাদের মনে একটা প্রশ্ন, এটা কি জিনিস? পরে মানুষ আস্তে আস্তে বুঝতে পারলো যেটি একটি মোবাইল ব্যাংকিং এর নাম। এই যে নামটাকে পরিচিত করানো, ব্র্যান্ডিং করানো, আপনার প্রতিষ্ঠানকে একটি আশাব্যঞ্জক জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রথম কাজ হচ্ছে প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং, প্রতিষ্ঠানের গণভিত্তি। এই গণভিত্তি আমরা গণমাধ্যমকে ব্যবহার করে, প্রিন্ট, ইলেকট্রনিক এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এটি আমরা করব। আমাদের নিজেদের লেখালেখির মাধ্যমে করব। কি কি লেখালেখি? আমরা পত্রিকায় নিবন্ধ লিখতে পারি, পত্রিকায় ফিচার লিখতে পারি। নিবন্ধ কি? সময় সংক্ষিপ্ততার জন্য তো বিস্তারিত আলোচনা করা যাবে না। নিবন্ধটা ধরে নেন এটা রচনার কাছাকাছি জিনিস। পত্রিকাগুলোতে সম্পাদকীয় পাতায় আপনারা প্রতিনিয়ত পড়ে থাকেন, বিভিন্ন বিষয় নিয়ে নিবন্ধ প্রকাশিত হয়ে থাকে। আপনারা একটি সাবজেক্ট পছন্দ করে নিন, জাকাত এবং ইসলামী অর্থব্যবস্থা, দারিদ্র্য বিমোচন। কয়টি বিষয় হলো? 3টি। প্রথম জাকাত, দ্বিতীয় ইসলামী অর্থব্যবস্থা, অর্থব্যবস্থা নয় কিন্তু ইসলামী অর্থব্যবস্থা, আর তৃতীয়ত দারিদ্র্য বিমোচন। এই 3টি বিষয়কে কেন্দ্র করে আপনি নিয়মিত লিখতে থাকুন। কয়েকটি উপকার হবে। একটি উপকার হলো এই প্রতিষ্ঠানকে পরিচিত করানো। দ্বিতীয় উপকার হলো জাকাত ব্যবস্থা সম্পর্কে, ইসলামী অর্থব্যবস্থা সম্পর্কে, দারিদ্র্য বিমোচনের পদ্ধতি সম্পর্কে গণমানুষকে জানানো। তৃতীয় উপকার হলো আপনি লেখক হয়ে গেলেন, বলতে বলতে বক্তা, তাই না? আপনি লেখক হয়ে গেলেন। এই যে উপকারগুলো, এটা আমরা নেব সংবাদপত্রগুলোতে নিবন্ধ লেখার মাধ্যমে। নিবন্ধ লেখার ক্ষেত্রে আপনারা যেটি করবেন সেটি হলো, প্রথমত আপনারা বড় পত্রিকা টার্গেট করবেন না। কারণ আপনি চা খেতে যাবেন, প্রথমেই সেরাটান নাই, সোনারগাঁও নয়। কারণ ওখানে চায়ের কাপের দাম আর ফুটপাতে চায়ের কাপের দাম এক নয়। ওখানে 1 কাপ চা খেতে গেলে আপনি কিন্তু চাওয়া মাত্রই খেতে পারছেন না। যাবেন, বসবেন, ওয়েটার আসবে, এরপরে আপনি অর্ডার দিবেন, তারপরে আপনার জন্য রেডি করা হবে, এরপরে আসবে, তারপরে আপনি খাবেন। আর ফুটপাতে যখন আপনি চা খাবেন তখন ওই হাঁটতে হাঁটতে দোকান পর্যন্ত পৌঁছানোর আগেই বলে দিলেন আমরা 5 জন আসছি, 5টা চা বানাও। কি আপনি ওই পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে ঘটঘট করে 5টা চা রেডি হয়ে গেছে। আপনার লেখার ক্ষেত্রেও আপনি এরকম মনে করতে পারেন, বড় সংবাদপত্রগুলো একটি লেখা ছাপানোর ক্ষেত্রে তার অনেক ধাপ আনুষ্ঠানিকতা পার করে, নিয়ম নীতি পার করে তারপরে তাকে ছাপাতে হয়। আর ছোট পত্রিকাগুলো থাকে একজন ব্যক্তি কেন্দ্রিক সাধারণত, যার জন্য আপনি ওখানে লেখা পাঠালে খুব সহজে ছাপা হবে। আর ওখানে যখন ছাপা হবে তখন আপনার নিজের প্রচার হলো, আপনার নিজের আত্মবিশ্বাস সৃষ্টি হলো, এরপরে আপনি তার চেয়ে উপরের ধাপের পত্রিকার কথা চিন্তা করলেন। এটি হলো নিবন্ধের ক্ষেত্রে। দ্বিতীয় হলো আপনারা ছোট ছোট ফিচার লিখতে পারেন। ফিচার মানে হচ্ছে সংবাদ, গল্প। সংবাদকে যখন গল্পের আকারে সাজিয়ে উপস্থাপন করা হয় তখন সেটি ফিচার বা সংবাদ গল্প বলা হয়ে থাকে। এই সংবাদ গল্প রচনার ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই ছোট গল্প পড়েছেন। ছোট গল্প পড়তে কেমন লাগে? খুব ভালো লাগে না? কিন্তু একটি সমস্যা হলো কি, শেষ হইয়াও হইল না শেষ। আর ফিচারের ক্ষেত্রে হলো কি, এটাকে আপনাকে শেষ করে দিতে হবে, উপসংহার দিতে হবে, একটা দিক নির্দেশনা দিতে হবে, দিশার পথ আপনাকে দেখিয়ে দিতে হবে।
তো ছোট গল্পের কাছাকাছি আমেজ দিয়ে, সাহিত্য ভাব দিয়ে আপনি এই ফিচারগুলো রেডি করে সংবাদপত্রগুলোতে ছাপানোর ব্যবস্থা করবেন। আমরা সময় পেলে পরবর্তীতে আপনারা কিভাবে নিবন্ধ লিখবেন, কিভাবে ফিচার লিখবেন, ফিচারের ছবিটা কিভাবে আপনারা তুলবেন, প্রেস বিজ্ঞপ্তির ছবিটা আপনারা কিভাবে তুলবেন, এটিকে আপনারা কিভাবে এডিট করবেন, এই বিষয়গুলো আমরা সুযোগ হলে ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করব, যাতে আমরা শিখতে পারি। করোড়পত্র, আলামিন ফয়েজি ভাই কিন্তু এই বিষয়টা উল্লেখ করেছিলেন যে জাকাত নিয়ে তো করোড়পত্র ছাপা হয় না। তো ছাপা হয় না, আমরা এই কথাটা মুছে দিয়ে আমরা এখানে রিপ্লেস করি জাকাত নিয়ে করোড়পত্র আমরা ছাপাবো। আবার একটু জোরে বলি। তো করোড়পত্র ছাপানোর ক্ষেত্রে বড় পত্রিকায় ছাপানোতে বড় খরচ। আমরা অঞ্চল ভিত্তিক ছোট ছোট পত্রিকাগুলো টার্গেট করতে পারি। আপনার যখন লোকালি প্রোগ্রামগুলো হয়, তখন স্থানীয় যে সংবাদপত্র আছে, ওই সংবাদপত্র সম্পাদককে দাওয়াত দিবেন আপনার অনুষ্ঠানে, সম্পাদক অথবা প্রকাশক। দাওয়াত দিলে তার সাথে একটা পরিচয়, সম্পর্ক, ঘনিষ্ঠতা হলো। আর ওই আনুষ্ঠানিকভাবে যদি তাকে অফার করেন যে আপনার কাছে আমরা একটা আনুষ্ঠানিক সহযোগিতা চাচ্ছি, সেটা হলো জাস্ট আপনার যেই কত কপি ছাপা হয় তার আমরা করোড়পত্রের যে এক পাতা, ওই এক পাতার কাগজের দামটা দেব, বাকি বিজ্ঞাপনের পয়সা দেব না। আপনি আমাদের এই করোড়পত্রটা ছাপিয়ে দিবেন, জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনে আপনি এটা সৎকা হিসেবে অংশগ্রহণ করবেন। উনি কি না বলতে পারবেন? তো এইভাবে আপনি শুরু করুন। প্রত্যেকটি বিভাগে কিন্তু ভালো মানের পত্রিকা আছে এখন। এই পত্রিকাগুলোতে এভাবে যদি করোড়পত্র হয়, আপনার জাতীয় দৈনিকের দরকার নেই, এটি পরে করবেন। তো এইভাবে আমরা এই কাজগুলো করতে পারি। সময়ের নোটিশ এসছে, আর বেশি সামনে এগোনো যাবে না। ভিডিও করার ক্ষেত্রে আমরা আগেই কিন্তু অনানুষ্ঠানিকভাবেই বলেছি যে ভিডিওর আমরা ফ্রেম রক্ষা করব, আর ফ্রেম রক্ষার ক্ষেত্রে একটা জিনিস আমরা মনে রাখবো, অন থার্ড, অর্থাৎ আমার যে ফ্রেমটা, এটাকে আমি 3 ভাগে ভাগ করব। মনে মনে 3 ভাগে ভাগ করে আমার সাবজেক্টকে আমি সাধারণত প্রথম ভাগে রাখব। প্রথম ভাগে রাখলে কি হবে, এটা নান্দনিকতা সৃষ্টি হবে। পাসপোর্ট সাইজ ছবিটা হলো মাঝখানে থাকে, কিন্তু যখন আমি কোথাও ভ্রমণে যাই, তখন আমরা যেই ছবিটা তুলি, সেই ছবিটাই কিন্তু আমি যে পার্কে থাকি, ওই পার্কের যে দৃশ্য, এই দৃশ্য কিন্তু থাকে। তো এই জন্য আমরা আমাদের ভিডিওর ফ্রেমে চেষ্টা করব যে অন থার্ড, অর্থাৎ আমার মূল সাবজেক্ট যাকে আমি প্রধান বিষয় মনে করি, তাকে আমি 3 ভাগের 1 ভাগের মধ্যে রাখব। বাকি 2 ভাগে আমার নান্দনিকতার যে বিষয়গুলো, এই বিষয়গুলো থাকবে। তাহলে আমাদের ভিডিওগুলো সুন্দর হবে। আর এর আগে আমরা বলেছি কি করতে হবে, আমাদের সাউন্ড কোয়ালিটি এবং লাইটিং, এই দুটো বিষয় খেয়াল রাখতে হবে। সূর্যের আলো ব্যবহার করার চেষ্টা করতে হবে, এটি হচ্ছে সবচেয়ে ভালো আলো। আর ক্যামেরা সবসময় আলোকে পেছনে রেখে ধরতে হবে। আমরা এই ভুলটি অনেক সময় করি, যেমন এখানে ধরে নিলাম আলো নেই, এই পাশে জানালা, এই জানালা থেকে কিন্তু সূর্যের আলো আসছে, যখন আমি ক্যামেরা এই দিকে ধরবো তখন এই ক্যামেরা বার্ন হবে। আমরা যখন প্রচন্ড আলোর দিকে তাকাই, তো এরপরে কিন্তু আমরা কিছু দেখতে পাই না। আপনি পরীক্ষা করুন, দুপুরবেলা সূর্যের দিকে তাকান, তাকানোর পরে নিজের হাতটা সামনে ধরুন, দেখবেন নিজের হাত ঘোলা দেখাচ্ছে। তো ক্যামেরার একটি ধারণ ক্ষমতা আছে, এই ধারণ ক্ষমতা সীমিত এবং সীমাবদ্ধ। এ কারণে আমরা ভালো ছবি, ভালো ভিডিও পাওয়ার জন্য সবসময় খেয়াল রাখবো সূর্যের আলোকে বা বড় ধরনের আলোকে আমরা ক্যামেরার পেছনে রেখে, সাবজেক্টকে সামনে রেখে, সাবজেক্টের উপরে যাতে আলো পড়ে এরকম আমরা ছবি এবং ভিডিও করব। তো ধন্যবাদ আপনাদেরকে, আপনারা এই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় দিয়ে আজকে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য। আমাদের যদি বিশেষ কোনো প্রশ্ন থাকে তাহলে সংক্ষেপে আমরা প্রশ্ন নিয়ে শেষ করব। স্যার, আমাদের একটু অনলাইনে সময় দেওয়া যায় কিনা?
ছোট ছোট যে কোর্সগুলো সবসময় তো আমাদের আসলে সীমাবদ্ধতা আছে রাইট, প্রতিষ্ঠানের। রাইট। যদি স্যার আপনি কিছু অনলাইনে ২-৪টা কোর্স করায় দেন, তাহলে আমাদের কাজ করতে আরো সুবিধা হবে স্যার। আমাদের সেন্ট্রালি যে ওয়েবসাইট এটা আছে স্যার, আচ্ছা, টেস্ট সেন্টারের মাধ্যমে আচ্ছা। এই প্রস্তাবটা আমাদের টপ ম্যানেজমেন্টের কাছে থাকলো। থাকবে। টপ ম্যানেজমেন্ট এটা ব্যবস্থা করবে, আমরা ইনশাআল্লাহ সেখানে সহযোগিতা করব। স্যার আমরা ভিডিওটা একটু আমাদের ওই জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের হ্যাঁ, 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 ওয়েবসাইটে হ্যাঁ, থাকবে। পাবেন অবশ্যই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর কারো কোনো প্রশ্ন? আপনার কোনো চ্যানেল আছে? আমার চ্যানেল অত অ্যাক্টিভ নেই। একটা হলো পাঠশালা টেলিভিশন নামে, এটা ইউটিউব আছে। এটার একটা ফেসবুক পাতা আছে। ওইটার লিংক আমাদের একটু সরবরাহ করলে আমরা ইনশাআল্লাহ জি, আরো জি, উপকৃত হতে পারতাম। জি, 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 শিওর। যতক্ষণ আলোচনা করেছেন পুরো সময়টাই অত্যন্ত চমৎকার লেগেছে, অসাধারণ লেগেছে। আপনার বাচনভঙ্গি সব মিলিয়ে অসাধারণ লাগছে এবং আমরা ধন্যবাদ। বেশ কিছু শিখতে পেরেছি। আমার মনে হয় অধিকাংশ আমার মতে একমত হবে যে পুরো সময়টা কোন ভাগে চলে গেছে। আসলে যখন বললেন যে শেষ, তখন আমি তাকিয়েছি। হ্যাঁ, কিন্তু আমাদের এই সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমরা কিন্তু ভাষায় ছিলাম, ভেতরে যেতে পারি। তো ভেতরে যাওয়ার জন্য আসলে এই একদম ডে লংই দরকার, সকাল থেকে বিকেল পর্যন্ত শুধু এই একটা বিষয় নিয়েই যদি হতো, তাহলে একদম আমরা হাতে কলমে শিখতাম। আপনাদের হাতে আমরা কাগজ দিতাম, এখান থেকে বলতাম, আপনারা লিখতেন, এরপরে আমরা সেটা কাটাকাটি করতাম, ছবি তুলতাম, আবার বলতাম এটা এভাবে হয়নি, এটা আপনি এভাবে ধরেন। এভাবে হাতে কলমে শিখলে এই শেখাটা বেশি স্থায়ী হয়। ওই পরশুদিন আমি এক গার্ডিয়ানকে বললাম যে শিক্ষককে যদি জিজ্ঞেস করা হয় আপনার দায়িত্ব কি, উনি বলেন যে পড়ানো। আর আমি বলি আপনি এখানেই ভুলের মধ্যে আছেন, শিক্ষকের কাজ পড়ানো নয়। শিক্ষকের কাজ হচ্ছে দুটো। এক হলো তিনি শেখার অনুকূল পরিবেশ সৃষ্টি করবেন। তাহলে এখানে পড়া আছে, শেখার অনুকূল পরিবেশ সৃষ্টি করবেন। আর শিক্ষার্থীর যে সুপ্ত প্রতিভা আছে এটি বিকশিত করার জন্য উনি ওনার গবেষণা মন দিয়ে এটি দেখবেন এবং তাকে নির্দেশনা দেবেন। এই দুটি কাজ যদি একজন শিক্ষক করতে পারেন ঠিক মতো, তাহলে তার শিক্ষার্থী বিজ্ঞানী হবে, তার শিক্ষার্থী জগৎ বিখ্যাত হবে। আর আর যখন আমরা কি করি, পড়ি, তখন অবস্থাটি হয় আমরা একটা টাইম বিং মেমোরিতে সেটিং করি, সেট আপ করি। শিক্ষার্থীরা কি করে, যে পরীক্ষায় সাজেশন অনুযায়ী এই প্রশ্নগুলো উত্তর লিখতে হবে, এগুলো মুখস্থ করি। যখন সে মুখস্থ করে তখন তার ব্রেন এভাবে নিচ্ছে যে এটি পরীক্ষায় লিখতে হবে, পরীক্ষা পর্যন্ত তার মনে থাকে। পরীক্ষার পরে তাকে জিজ্ঞেস করলে সে বলতে পারে না, কারণ এখানে শর্ট টাইম মেমোরি সেভ হয়েছে। আর যেটি আমরা করে শিখি, দেখে শিখি, সেটি আমরা কখনো ভুলি না। যেমন আমি উদাহরণ হিসেবে বলি, আমরা মাকে মা বলে ডাকি, এটা কোথাও পড়ি নাই, এটা আমরা শিখেছি কার কাছে, মায়ের কাছেই। মাই আমাকে শিখিয়েছে মাকে আমার মা বলে ডাকতে হবে। যেহেতু আমি পড়িনি, আমি শিখেছি। আর এই শেখার কারণে আপনি দেখবেন যখন আপনি আছাড় খেয়ে ব্যথা পান তখনও মা বলেন, যখন আপনি সাপ দেখলেন ভয় পেলেন তখনও আপনি মা বলে উঠেন। কারণ কি, আপনার মেমোরিতে প্রথম এই কথাটি গভীরভাবে শেখানো হয়েছে, যার জন্য শেখানো কথা আপনি বিপদের সময়ে ভুলেন না। ওই বিপদের সময়ে বাঘ আপনাকে আক্রমণ করেছে, আপনি মা বলে চিৎকার করলেন, কিন্তু আপনাকে যদি ওই সময় জিজ্ঞেস করা হয় আপনার নাম কি, 99% নিজের নাম বলতে পারবে না, ভুলে যায়। অতএব আমরা ওইভাবে পড়ার চেয়ে, মুখস্থ করার চেয়ে, আমরা যদি এইভাবে হাতে কলমে অনুকূল পরিবেশে শিখতে পারি, সেটি আমাদের জীবনের জন্য, এবং আমরা বাছাই করে শিখব। বাছাই করে শিখব কিভাবে? কৃষক ক্ষেত থেকে সে কিন্তু আসল জিনিসটাই আরোহণ করে নিয়ে আসে,
আগাছা কিন্তু সে ঘরে তুলে না, গোলায় তুলে না। অতএব শিক্ষার ক্ষেত্রেও আমরা আমাদের মূল যে প্রয়োজনীয় জিনিসটা, সারবস্তু, এটাই আমরা নিজেরা শিখব, এটা আমরা নিজেরা রপ্ত করব, তাহলে আমাদের কাজে লাগবে। ধন্যবাদ আপনাদের সবাইকে এবং জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্তৃপক্ষ। আজকে আমাদের এই প্রোগ্রামকে আল্লাহ কবুল করুন এবং বাংলাদেশে জাকাত ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে এদেশ থেকে দারিদ্র্য বিমোচনে জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন একটি মাইল ফলক হিসেবে কাজ করুক, এই আশা এবং দোয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করে আজকে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।